হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জান্নাহ, পর্ব 27, ভয়েস বাই আরবি। এদিকে ফারহানের কনফারেন্স রুমটা তখন এক থমথমে নীরবতায় মোড়া। বিশাল গ্লাসের টেবিলের চারপাশে বসে আছেন কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী এবং বিদেশি ক্লায়েন্টরা। সামনের বড় প্রজেক্টর স্ক্রিনে স্লাইড চলতেছে। ফারহান তার চিরচরিত গম্ভীর এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। পরনে তার নেভি ব্লু কালারের ফর্মাল স্যুট, সাদা শার্ট আর মানানসই টাই। ফারহান স্লাইড পরিবর্তন করে বলল, সো জেন্টলম্যান, আমাদের এই নতুন রিয়েল এজেন্ট প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তবে আগামী 5 বছরে মার্কেটের শেয়ারের 40% আমাদের দখলে থাকবে। ইটস $1 বিলিয়ন ডিল। ঠিক তখনই টেবিলের ওপর রাখা ফারহানের ফোনটা ভাইব্রেট করে উঠল। ফারহান আর চোখে একবার তাকালো, কিন্তু ফোন তুলল না। সে আবার প্রেজেন্টেশনে মন দিল, কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবারও একই নাম্বার থেকে ফোন। ফারহানের ভ্রু কুঁচকে এলো, বিরক্তির রেখা ফুটে উঠল কপালে। তৃতীয়বার যখন ফোন আবার টেবিলের উপর কাঁপল, ফারহান বিরক্তি চেপে মিটিং থামিয়ে ফোনটা হাতে নিল। এক্সকিউজ মি মিস্টার, বলে সে একটু পাশে সরে গিয়ে কলটা রিসিভ করলো। কিন্তু ওপাশ থেকে আসা তথ্যটি শোনার সাথে সাথেই ফারহানের ফর্সা মুখশ্রী রাগে একদম টকবকে লাল হয়ে উঠল। হাতের আঙুলগুলো ফোনের উপর শক্ত করে বসালো, গলার রগগুলো ফুলে উঠল। সে দাঁতে দাঁত চেপে ওপাশের ব্যক্তিকে বলল, চোখে চোখে রাখ, আমি এক্ষুনি আসছি। ফোনটা পকেটে রেখেই ফারহান যেন এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হলো। তার ফর্সা মুখটা আপনা আপনি রাগে এতটাই লাল হলো যে মনে হচ্ছে রক্ত ফেটে পড়বে। সে মিটিংয়ের রুমের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে করিডোর থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে শরীরের উপর চেপে থাকা আভিজাত্যের আবরণটা আর সহ্য করতে পারল না। এই কোটি টাকার ডিল মিটিং সব কিছু যেন তার কাছে এখন তুচ্ছ। সে রাগের মাথায় শরীরের সবটুকু শক্তি দিয়ে গায়ের দামি ব্লেজারটা টেনে খুলল এবং কোনো ভ্রুক্ষেপ না করে সেটা ফুলে ছুঁড়ে ফেলে দিল। দামি ব্লেজারটা ধুলোয় লুটিয়ে পড়ল, কিন্তু ফারহানের সেদিকে কোনো তাকানোর সময় নেই। অ্যাসিস্ট্যান্ট আরাফাত ব্যস্ত হয়ে অসহায় কণ্ঠে বলল, স্যার স্যার কোথায় যাচ্ছেন? ডিলটা কিন্তু একদম ফাইনাল স্টেজে, ওরা সই করার জন্য ওয়েট করছে। বিদেশি ক্লায়েন্ট মিস্টার জনসন বলল, মিস্টার ফারহান, হোয়াট হ্যাপেন্ড? ইজ এভরিথিং অল রাইট? ফারহান কারো কোনো কথাই কানে নিল না। আরাফাত দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো, বলল, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই প্রজেক্টের পিছনে আমরা মাসখানেক ধরে কাটছি। আপনি এভাবে চলে গেলে ক্লায়েন্টরা নেগেটিভ ইমপ্রেশন দিয়ে ফিরবে, কোম্পানি লস করবে স্যার। ফারহান আরাফাতের দিকে এমনভাবে তাকালো যেন এক্ষুনি খুন করে ফেলবে। ভয়ে আরাফাত দুপা পিছিয়ে গেল। ফারহান ফিসে বলল, গেট আউট অব মাই ওয়ে আরাফাত। কোম্পানির লস আমি সামলে নেব, কিন্তু এখন যেটা করতে যাচ্ছি সেটা করতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মিটিং ডিসমিস। আরাফাত আবারও ছুটে এসে বলল, স্যার স্যার দয়া করে শান্ত হন। এই মিটিংটা হাতছাড়া হলে বোর্ড অফ ডিরেক্টর কিন্তু জবাব চাইবে। মিস্টার জনসন খুব অফেন্ডেড ফিল করবে। ফারহান হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ঘুরে তাকাতেই তার চোখের চাহনিতে যেন আগুন ঝরল। সে আরাফাতের কলার চেপে ধরার মতো ভঙ্গিতে কাছে এগিয়ে এসে প্রচণ্ড জোরে ধমক দিয়ে উঠল। ফারহান শক্ত গলায় ধমক দিল, চুপ করো, একদম চুপ, একদম মানে একদম আমার সামনে আসবি না। তোদের এই বোর্ড অফ ডিরেক্টর আর কোটি টাকার ডিল নিয়ে ধুয়ে পানি খাওয়া যা, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হ। ফারহানের গগনবিদারী চিৎকারে পুরো অফিসের করিডর পিনপতন নীরবতা নেমে এলো। অন্য কেবিনের স্টাফরা উকিদের দৃশ্যটা দেখে ভয়ে কাঠ হয়ে গেল। ফারহান এবার উপস্থিত সবার দিকে তাকিয়ে বাঘের মতো গর্জে উঠল, কে দেখছিস তোরা? সার্কাস হচ্ছে এখানে? যার যার দেখছে যা। যদি দেখি কেউ আমার পিছু নিয়েছে বা আড়ি পাতার চেষ্টা করেছে তবে আজই তার টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। গেট লস্ট এভরিওয়ান। কেউ আর টু শব্দ করার সাহস পেল না। আরাফাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান নিজের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিল, যেন সে কোনো যুদ্ধে যাচ্ছে। তার কপালে জমে থাকা ঘাম আর টকবকে রক্ত
তাকে এক বীভৎস রূপ দিচ্ছে। সবাইকে ধমকে দিয়ে ফারহান হন্তদন্ত হয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। তার হাতার গতি আর শরীরের ভঙ্গি বলে দিচ্ছে বড় কোনো ঝড় ধেয়ে আসছে। অফিসের করিডোরে ফারহানের জুতো আর হিলের খটখট শব্দ প্রতিদ্বন্দ্ব হতে লাগলো। সে সোজা লিফটের দিকে এগিয়ে গেল, যেন এক মুহূর্ত সময় নষ্ট করা মানেই বড় বোকামি। এদিকে এহসান বিদেশের অভিজ্ঞতার গল্প শুনে মেহেরিন আর সিমি হাসিতে ফেটে পড়ছে। মেহেরিন কফির কাপে চুমুক দিয়ে হালকা মেজাজে মাত্র একটা কথা বলতে যাবে, ঠিক তখনই চারিপাশের শান্ত পরিবেশটা চুরমার হয়ে গেল। কারো পায়ের জুতো আর হিলের আওয়াজ নয়, বরং ঝড়ের বেগের মতো কেউ একজন ক্যাফেতে ঢুকে সোজা তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। কিছু বোঝে ওঠার আগেই সেই আগন্তুক মেহেরিনের হাতটা সজোরে খপ করে ধরে ফেলল। মেহেরিন ব্যথায় কুঁকড়ে উঠল এবং প্রচণ্ড চমকে গিয়ে নিজের হাতের দিকে তাকালো। মেহেরিন যখন উপর দিকে চোখ তুলল, তখন তার মনে হলো সে যেন 440 ভোল্টের একটা বৈদ্যুতিক শক খেল। সামনে দাঁড়িয়ে আছে ফারহান, কিন্তু এখন ফারহান তার চিরচেনা পরিপাটি ফারহান এটা নয়। গায়ের ব্লেজার নেই, শার্টের হাতা গোটানো, ফর্সা মুখটা রাগে বেগুনি হয়ে আছে, আর কপালে বিন্দু বিন্দু ঘাম। তার চোখের চাহনি এতটাই ধারালো যে মেহেরিনের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করলো। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেহেরিন কাঁপা কাঁপা স্বরে উচ্চারণ করলো, ফারহান ভাই, আপনি এখানে? সিমির অবস্থাও একই। সে ফারহানকে চেনে, কিন্তু ফারহানের এই বীভৎস রূপ সে আগে কখনো দেখেনি। সে চেয়ার ছেড়ে আধো দাঁড়ানো অবস্থায় থমকে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এদিকে এহসান পুরো ব্যাপারটা দেখে একদম হকচকিয়ে গেছে। তার কাছে এই লোকটা সম্পূর্ণ অপরিচিত। সে ভাবলো হয়তো কোনো বখাটে ছেলে মেহেরিনকে বিরক্ত করছে। সে মুখ গম্ভীর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি মিস্টার, আপনি কে? আর এভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করার সাহস আপনি কোথা থেকে পান? হাত ছাড়ুন ওর। ফারহান এহসানের দিকে একবার তাকালো না। তার পুরো মনোযোগ এখন মেহেরিনের উপর। সে মেহেরিনের হাতের মুঠি আর শক্ত করে ধরল। ফারহানের নিঃশ্বাস তখন দ্রুত পড়ছে। ফারহান হিসিয়ে হিসিয়ে মেহেরিনকে বলল, আমার ফোন তোর কাছে শোপিস মনে হয়? কতবার কল করেছি আমি, আর এখানে বসে পরপুরুষের সাথে দাঁত কেলাচ্ছিস, আড্ডা মারা হচ্ছে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? সিমি ভয়ে ভয়ে বলল, ভাইয়া আসলে আমরা জাস্ট। ফারহান গর্জে উঠল, চুপ থাক সিমি, একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। এহসান এবার ফারহানের গায়ের উপর হাত দিয়ে বলল, লুক মিস্টার, আপনি যেই হন না কেন এভাবে সিনক্রেট করবেন না। আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? ফারহান এবার পৈশাচিকে হাসি হাসলো। সে মেহেরিনকে এক ঝটকায় নিজের দিকে টেনে এনে এহসানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি সেটা জানার সৌভাগ্য তোর খুব জলদি হবে। তবে এখন যদি নিজের জান বাঁচাতে চাস, তবে আমার চোখের সামনে থেকে ভাগ, নাহলে কানাডায় ফিরে যাওয়ার স্বপ্ন হসপিটালে শেষ হবে। মেহেরিন ফারহানের এমন অগ্নিমূর্তি দেখে এক মুহূর্তম কুঁকড়ে গেল। সে জানে ফারহান এখন হিতাহিত শূন্য। ক্যাফের অন্যান্য কাস্টমাররা ফিস শুরু করেছে, কিন্তু ফারহানের সেই খুন করা মেজাজ দেখে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। ফারহান যখন মেহেরিনকে এক প্রকার টেনে হিসড়ে নিতে উদ্যত হলো, ঠিক তখনই মেহেরিন অন্য হাতটা খপ করে ধরে ফেলল এহসান। সে মেহেরিনকে নিচের দিকে টেনে আটকানোর চেষ্টা করে ফারহানের দিকে চ্যালেঞ্জিং চোখে তাকালো। এহসান রাগী কণ্ঠে বলল, যথেষ্ট হয়েছে, আপনি এভাবে ওকে জোর করে নিয়ে যেতে পারেন না। হাত ছাড়ুন বলছি। মেহেরিনের হাতের উপর অন্য পুরুষের স্পর্শ দেখা মাত্রই ফারহানের হিতাহিত জ্ঞান শূন্য লোপ পেল। তার মস্তিষ্কে যেন মুহূর্তে বিস্ফোরিত হলো। সে এক হ্যাঁচকা টানে মেহেরিনকে নিজের বুকের কাছে নিয়ে এলো এবং চোখের পলকে কোমরের পেছন থেকে তার ব্যক্তিগত রিভলভারটি বের করে সরাসরি এহসানের কপাল মাঝ বরাবর রাখল। পুরো ক্যাফেতে এক মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করল। কেউ কেউ টেবিলের নিচে লুকিয়ে পড়ল। মেহেরিন ভয়ে কুঁকড়ে গিয়ে ফারহানের সাথের হাতটা খামচে ধরল। থরথর করে কাঁপতে লাগলো। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কেবল চোখ দিয়ে অঝরে জল পড়ছে। ফারহান দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টাচ হার। ওর দিকে দ্বিতীয়বার হাত বাড়ালে তোর কলিজা আমি এখানে ফুটো করে দেব।
তুই জানিস না আমি কে, আর এই মেয়ে আমার কে হয়। সিমি ভয়ে একদম সিটিয়ে গেছে। সে পাগলের মতো ছুটে এসে এহসানকে টেনে নিয়ে সরিয়ে চিৎকার করে উঠল। সিমি ভয়াত্মক কণ্ঠে বলল, এহসান ভাই ছাড়ো, প্লিজ ওনাকে ছেড়ে দাও, উনি মেহেরিনের চাচাতো ভাই হয়, তুমি মাঝখানে এসো না, প্লিজ পিছিয়ে এসো। এহসান সরে এলো, তার চোখে রাগের আগুন। সে ফারহানের দিকে তীব্র ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহান আর এহসানের চোখের এই নীরব যুদ্ধে যেন পুরো পরিবেশটা আরও তপ্ত করে তুলল। ফারহান রিভলভারটা নামালো না, বরং সিমির দিকে ইশারা করে শীতল গলায় বলল, সিমি, এই জঙ্গলটাকে নিয়ে এখনই আমার সামনে থেকে দূর হ। যদি আর 1 সেকেন্ড একে মেহেরিনের আশেপাশে দেখি, তবে লাশও খুঁজে পাবি না। ঠিক তখনই ফারহানের ইশারায় বাইরে দাঁড়িয়ে থাকা তার ছেলেপুলে আর কয়েকজন লোক ঝড়ের বেগে ক্যাফেতে ঢুকে পড়ল। তারা চারপাশে ঘিরে ফেলে চিৎকার করে সবাইকে ধমকাতে থাকলো। ফারহানের একজন লোক বলল, সবাই বাইরে যান, গেট আউট, ক্যাফে এখন বন্ধ। 1 মিনিটের মধ্যে ক্যাফে খালি না হলে পরিমাণ খারাপ হবে। চলেন সবাই বের হন। সাধারণ মানুষের স্টাফরা প্রাণ ভয়ে যে যেদিকে পারল দৌড়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো ক্যাফেটা এক নিস্তব্ধ রণক্ষেত্রে পরিণত হলো। সেখানে কেবল ফারহান আর ফারহানের লোকেরা পাহারায় রইল, আর মাঝখানে দাঁড়িয়ে রইল বিধ্বস্ত মেহেরিন আর এক উন্মাদ ফারহান। মেহেরিন ফারহানের শার্ট খামচে ধরে কেবল অস্পষ্ট স্বরে বলল, ফারহান ভাই প্লিজ ওকে মেরো না, আমি চলে যাচ্ছি তোমার সাথে, প্লিজ থামো। ক্যাফেটা এখন পুরোপুরি জনমানব শূন্য। বাইরে ফারহানের লোকজন পাহারায় বিরাজ করছে। ফারহান মেহেরিনকে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরল। তার চোখ দুটো যেন মেহেরিনকে পুড়িয়ে ভস্ম করে দেবে। ফারহান হিসিয়ে বলল, বল, কে ওই ছেলে, কার সাথে বসে এতক্ষণ গল্প করছিলি? মেহেরিন ভয়ে আমতা আমতা করতে লাগলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে মেহেরিন বলল, উনি আসলে সিমের কাজিন। ফারহান দাঁতে দাঁত চেপে আরেকটু ঝুঁকে বলল, সিমির কাজিন তো ক্যাফেতে কেন, ওর সাথে কী কাজ তোর? মেরিন ঢোক গেল। সে কি বলবে? সে নিজের ক্রাশকে খুঁজে বের করতে এহসানের সাহায্য নিতে এসেছে। এই কথা শুনলে ফারহান ওখানেই ওকে পুঁতে দিবে। মেরিন দ্রুত মিথ্যা বানিয়ে বলল, আসলে সিমির খুব দরকার ছিল ওর সাথে দেখা করার, আমি একা আসিনি, সিমি আমাকে সাথে নিয়ে এসেছে। ফারহান কিছুটা শান্ত হলেও তার ভেতরটা উন্মাদনা কমেনি। মেহরিনকে হ্যাঁচকা টেনে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমের দিকে। মেহরিন তখন দিশেহারা। সে প্রাণপণে ফারহানের লোহার মতো শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মেহরিন চিৎকার করে বলতে লাগলো, ফারহান ভাই কী করছেন, হাত ছাড়ুন, আমার লাগছে তো, আমি কোথাও যাব না, প্লিজ ছাড়ুন। ফারহান কোনো দিকে না তাকিয়ে বলল, চুপচাপ চল বলছি, মুখ দিয়ে একটা সাউন্ড বের হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মেহরিন চুপসে গেল ভয়ে। ফারহান ওয়াশরুমের ভেতর মেহরিনকে ঢুকিয়ে ফারহান লাথিতে দরজাটা আটকে দিল। মেহরিন তখন ভয়ে দেওয়ালের কোণে সিটে গেল। ফারহান বেসিনের উপর থাকা লিকুইড হ্যান্ড ওয়াশের বোতলটা তুলে পুরোটা মেহরিনের হাতের উপর ঢেলে দিল, ঠিক সেই জায়গায় যেখানে এহসান ধরেছিল। মেহরিন হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আপনি পাগল হয়ে গেছেন ফারহান ভাই, এই সামান্য বিষয় নিয়ে এত নাটক কেন করছেন? ও তো শুধু হাতই ধরেছে, আটকানোর চেষ্টা করেছিল মাত্র। ফারহান চোখ লাল করে বলল, নাটক? তোর বাবা আম্মাকে এখানে পরপুরুষের সাথে রংঢং করতে রেখে গেছে, আর আমাদের অনুমতি ছাড়া তোর ছোঁয়া পর্যন্ত মাখানোর অধিকার কারণ নেই, আর সে তোকে স্পর্শ করেছে। এই হাত থেকে আমি পরপুরুষের গন্ধ মুছে ফেলবো আজ, দরকার পড়লে তোর চামড়া আমি টেনে ছিঁড়ে ফেলবো। ফারহানের অমানবিক শক্তিতে মেহরিনের হাত তুলতে লাগলো। মেহরিনের ফর্সা চামড়ার ঘষা লাগায় লাল হয়ে ফুলে উঠতে লাগলো। মেহরিন ব্যথায় কাঁচাতে কাঁচাতে ফারহানের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। মেহরিনের ব্যথায় কাতর হয়ে কণ্ঠে বলল, ওফ ছাড়ুন, রক্ত বেরিয়ে যাবে তো। কেন এমন অমানুষের মতো করছেন? আমি আপনার কেনা গোলাম নই। ফারহান থামল না। সে উন্মাদের ন্যায় এখনো হাত ঘষতে লাগলো। গোলাম নয়, কিন্তু আমার আমানত, আর আমানত অন্য কারোর ভাগ আমি সহ্য করি না।
ঘষতে ঘষতে যখন মেহেরিনের হাতের চামড়া একদম পাতলা হয়ে জ্বালা শুরু করলো, ফারহান তখন ট্যাপ ছেড়ে দিল। কনকনে ঠান্ডা পানির নিচে মেহেরিনের সে ক্ষতবিক্ষত হাতটা ধরল। ব্যথার তীব্রতায় মেহেরিন একটা আর্তনাদ করে উঠল। ফারহান এবার মেহেরিনকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে ওর চিবুকে আঙুল দিয়ে উঁচু করে ধরল। ফারহান শক্ত এবং ঠান্ডা গলায় বলতে শুরু করলো, খান পরিবারের মেয়েরা রাস্তার সস্তা ফুল নয় রে মেহের, যে চাইলে যে কেউ পাশ দিয়ে যাওয়ার সময় একটা টোকা দিয়ে যাবে। তোর এই শরীরের প্রতিটি কোণা আমার পাহারায় থাকবে। এরপর যদি কাউকে দেখিস তোর দিকে হাত বাড়াতে, তবে নিজের হাতটা লুকানোর আগে আমার নামটা মনে করিস, কারণ তোর ওই হাতের বদলে আমি তার কলিজা উপড়ে নেব। মেহেরিন কোনো কথা বলতে পারল না। অপমানে, ব্যথায় আর অভিমানে তার চোখ দিয়ে নোনা জল ঝরতে লাগলো। ফারহান কিছুক্ষণ মেহেরিনের বিধ্বস্ত মুখটি দিকে তাকিয়ে রইল। তার ভেতরে হয়তো কোথাও একটা মোচড় দিল, কিন্তু সেটা সে প্রকাশ করল না। সে এক ঝটকায় মেহেরিনকে কাঁধে তুলে নিল। মেহেরিন মুসরামুসরি করতে লাগলো, নামান আমাকে, আমি একা হেঁটে যেতে পারবো, নামান বলছি। ফারহান শান্ত গলায় বলল, চুপ করে থাকবে নাকি একটা থাপ্পড় দেব। মেহেরিন আবার ভয়ে চুপ হয়ে গেল। ফারহান তাকে কাঁধে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ক্যাফের একটা টেবিলের সামনে বসলো। মেহেরিনের চোখ মুখ তখন কান্নায় ফুলে গেছে। সে মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর নিজের লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে। ফারহান যখন পকেট থেকে রুমাল বের করে ওর চোখের জল মুছতে গেল, মেহেরিন রাগে আর অভিমানে ফারহানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। মেহেরিন অভিমানী মুখ করে বলল, ছুবেন না আমাকে, আপনি একটা জানোয়ার। ফারহান এবার রাগল না, বরং ঠোঁট কামড়ে একটু হাসল। সে ওর এই রাগটাকে উপভোগ করছে। আর ছেলেদের দিয়ে কিছুক্ষণ আগের খাবার নিয়ে রেখেছিল, তাই সে পাশে খাবারগুলো টেবিল মেহেরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন অনেক নাটক হয়েছে, চুপচাপ খেয়ে নে। মেহেরিন জেদের সাথে বলল, খাবো না আমি, মরে গেলেও আপনার দেওয়া খাবার খাবো না। ফারহান কোনো কথা বলল না। সে নিজের পকেট থেকে সে কালো রঙের রিভলভারটা বের করে খটাস করে আওয়াজ করে টেবিলে রাখলো। মেহেরিনের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থমকে গেল। সে ভয়ে ভয়ে চোখ বড় করে একবার রিভলভার আর একবার ফারহানের দিকে তাকালো। ফারহান ঠান্ডা মাথায় শার্টের হাতা গুটিয়ে নিল, তারপর চামচ দিয়ে খাবার তুলে মেহেরিনের মুখের সামনে ধরল। মেহেরিন প্রথমে মুখ ঘুরিয়ে নিলেও রিভলভারের দিকে তাকিয়ে ভয়ে আবার মুখ ফেরালো। সে বুঝলো ফারহান তাকে এখানে না খাইয়ে ছাড়বে না। মেহেরিন বাধ্য মেয়ের মতো ফারহানের হাতে সে খেতে শুরু করলো। মেহেরিনের মায়াবী মুখ তখন ফারহানের আঙুলের শক্ত স্পর্শের দাগ বোঝা যাচ্ছে। ফারহান মুগ্ধ হয়ে তাকে খাইয়ে দিচ্ছে আর মনে মনে বিড়বিড় করছে, তোকে শাসন করার অধিকার যেমন আমার, তোকে আদর করে এর স্পর্শও শুধু আমার। আমি তোকে ক্ষত দেব, আবার সেই ক্ষতে ভালোবাসার প্রলেপও দেব। কিন্তু মনে রাখিস মেহের, এই পৃথিবীর আর কোনো হাত যেন তোর দিকে না বাড়ায়। যে হাত তোর অবয়ব ছোঁয়ার চেষ্টা করবে, সে হাত আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। তুই শুধু আমার সেই সাম্রাজ্যের একমাত্র রানী। মেহেরিন খেতে খেতে ভাবছিল, এই মানুষটা কেন এমন করলো তার সাথে? কি অপরাধ তার? নাকি এটা কোনো একতরফা বন্দিশালা? বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। জানালার বাহিরের অন্ধকার চাদর শহরটা ঢেকে দিচ্ছে, আর রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কাচের গায়ে এক মায়াবী প্রতিচ্ছবি তৈরি করেছে। কিন্তু খান প্যালেসের বিশাল ডাইনিংয়ের পরিবেশটা একদম উল্টো। এখানে বুঝি খুনসুটি আর হাসাহাসির ঝড়। বিশাল সোফায় পায়ের উপর পা তুলে টিভি দেখছে মেহেরিন, হাতে রিমোট, কিন্তু মনোযোগ টিভিতে কম। পাশে থাকা দুই ভাই বোনের দিকে বেশি। তার ঠিক পাশেই মিরান নিবিষ্ট মনে ফোনে গেম খেলছে। তার আঙুলগুলো স্ক্রিনের উপর ঝড়ের বেগে চলছে। আর মেঝের কার্পেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতার মাঝে বসে আছে নীলু। তার সামনে একটা বড়সড় ডিকশনারি, আর তার পাশে গুটিসুটি মেরে বসে আছে তার বিড়াল জেসিকা। মিরান ফোনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আরে আরে, ডানে যা ডানে যা, ইস, এই লেভেলটার পার করতে পারলেই প্রো হয়ে যেতাম। শোন নীলু,
তোর ডিকশনারির ভারে তো আমার গেম হ্যাং মারছে। নীলু চোখ কপালে তুলে বলল, আমার ডিকশনারির ভারে নাকি তোর মগজের অভাবে? সারাদিনই ছাইপাশ গেম না খেলে একটু পড়াশোনায় মন দিলে আজ এই লেভেল নিয়ে কাঁদতে হতো না। মেহেরিন হেসে ফেলে বলল, থাক নীলু, মিরানকে আর জ্ঞান দিয়ে লাভ নেই। ওর মগজের মেমোরি কার্ড তো গেমেই ফুল হয়ে গেছে। মিরান, তুই কি সারা জীবন এই ভার্চুয়াল বন্দুক দিয়ে যুদ্ধ করবি, না দিন আসল কাজও করবি? মিরান রিমোটটা মেহেরিনের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, আসল কাজ তো করছি, তোদের এই বোরিং সিরিয়াল থেকে উদ্ধার করার জন্য চ্যানেল পাল্টাবো। দেখ তো এখন কেমন অ্যাকশন মুভি চলছে। এই খবরদার, রিমোট দিয়ে বলছি, আমার প্রিয় শো শুরু হবে এখন। মিরান, তুই কিন্তু আবার মার খাবি। নীলু মুচকি হেসে বলল, মেহরিন, ওর সাথে ঝগড়া করে লাভ নেই, তার চেয়ে বরং তুই বল, আজ ক্যাফেতে কার সাথে ডেটে গিয়েছিলি যে গাল দুটো এখনো টমেটোর মতো লাল হয়ে আছে? ফারহান ভাই কি কিছু বলেছে নাকি? মেহরিন হঠাৎ দমে এলো। বিকেলের সেই ঘটনার কথা মনে পড়তে বুকটা ধক করে উঠল, কিন্তু সে সামলে নিল নিজেকে। নীলুকে একটা বালিশ দিয়ে হালকা মেরে বলল, বেশি পেকেছিস তাই না? ছোট আছিস, ছোট থাক, পড়াশোনা বাদ দিয়ে বড়দের ব্যাপারে নাক গলাতে হবে না। বিরান বলল, আরে নীলু তো ঠিক বলেছে, তুই আজ ফেরার পর থেকেই কেন জানি কেমন হয়ে আছিস। ফারহান ভাইয়ের সাথে আবার লেগেছিস? ওনাকে কিন্তু আমি খুব ভয় পাই। বাঘের মতো চোখ গরম করে তাকালে আমার গেরেমের ক্যারেক্টারের পর্যন্ত মরে যাবে। নীলু খিকখিক করে হেসে বলল, ভাই আসলে মেহুর জন্য একটা জ্যান্ত সিসিটিভি ক্যামেরা। সে যেখানেই যাক ভাইয়া সেখানে অদৃশ্য নেটওয়ার্ক দিয়ে পৌঁছে যায়। মেহেরিন কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোরা কি থামবি নাকি মিরান, তোর ফোন কিন্তু আমি কেড়ে নেব। মিরান বলল, উফ, এই এক সমস্যা, তর্কে না পারলেই ফোন কেড়ে নেওয়ার ভয় দেখাস। আচ্ছা বাবা থাক, আমরা গেম খেলি আর তুই তোর এই প্যানপ্যানানি সিরিয়াল দেখ। তিন ভাই বোনের এই হালকা মেজাজের আড্ডায় তার ড্রয়িং রুমটা মুখর হয়ে উঠল। মেহেরিন হাসছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরে ফারহানের সেই শীতল চাহনি আর আগ্নেয়গিরির ঠান্ডা স্পর্শ এখনও বারবার কাটা দিয়ে উঠছে। মেহেরিনদের আড্ডার মাঝেই সিঁড়িতে নেমে এলো মেহেনুর, সাথে মারুয়া আর নিহান। মারুয়া কোনো কথা না বলে সোজা কিচেনের দিকে চলে গেল কফি বা নাস্তার তদারকি করতে। নিহান গিয়ে বসলো কার্পেটে নীলুর পাশে, যেখানে নীলুর আদরের বিড়াল জেসিকা কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। নিহান জেসিকার কানে হাত বুলিয়ে আদর করতে শুরু করলো। মেহনুর সোজা গিয়ে মেহেরিনের পাশে ধপ করে বসে পড়ল। বসেই কোনো ভূমিকা না করে এক ছো মেরে মেহেরিনের হাত থেকে রিমোটটা কেড়ে নিল। মেহেরিন বিরক্ত হয়ে বলল, আরে আপু, এটা কি হলো? আমার শোটা জাস্ট শুরু হয়েছে, রিমোট দাও। মেহনুর টিভির দিকে একবার তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, অনেক হয়েছে তোর শো দেখা, এখন আমি নিউজ দেখব, দেশ দুনিয়ার খবর রাখা দরকার। মেহরিন খেকিয়ে উঠল, নিউজ তো ফোনেও দেখা যায়, আবু প্লিজ রিমোটটা দাও বলছি। মেহরিন রিমোট কেড়ে নেওয়ার জন্য মেহরিনের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুই বোনে রিমোট নিয়ে ধস্তাধস্তের খুনসুটি। মেহনুর হাত উঠিয়ে রিমোটটা দূরে সরিয়ে রাখছে, আর মেহরিন ছোট বাচ্চার মতো সেটা ধরার চেষ্টা করছে। তাদের এই কাণ্ড দেখে মিরান আর নীলু হাসতে লাগলো। মিরান সিটি দিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউ ফাইট ফর রিমোট রেসলিং। নীলু চেঁচিয়ে বলল, মেহনুর আপুর সাথে শক্তিতে পারবি না নূর, বুদ্ধি খাটা। অবশেষে মেহরিন হাঁপিয়ে উঠে হার মানল। মেহনুর জয়ী বেশে রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে লাগলো। যথেষ্ট হয়েছে দুষ্টুমি, যা এখনকে পড়তে বস, কাল পরীক্ষা তোর। মেহরিন গাল ফুলিয়ে মুখ ভার করে উঠে দাঁড়ালো। বিড়বিড় করতে করতে যেই না সিঁড়ির দিকে পা বাড়াবে, অমনি মেহনুর পেছন থেকে ডাকলো, শোন মেহু। মেহরিন দাঁড়িয়ে পেছন ফিরে বিরক্তি হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবার, কেন ডাকছো? মেহনুর টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে খুব স্বাভাবিক গলায় বলল, নিউ কোচিংয়ে কেমন পড়ানো হচ্ছে রে? এতদিন ধরে তো পড়েছিস, কি বুঝলি? মেহরিন কোনো কিছু না ভেবে চলতে উত্তর দিল, কোন কোচিং? কথাটা মুখ দিয়ে বেরোতেই
ঘরের আবহাওয়া পাল্টে দিতে সময় নিল না। মেহনুর চট করে একবার এক ভুরু উঁচিয়ে মেহেরিনের দিকে তাকালো। মেহনুরের দৃষ্টির তীক্ষ্ণতা দেখে মেহেরিনের বুকটা ধক করে উঠল। কার্পেটে বসা নিহানও হাত নামিয়ে অবাক হয়ে মেহেরিনের দিকে তাকালো। মিরান এতক্ষণ কানে হেডফোন দিয়ে গান শুনছিল। সে চট করে হেডফোনটা নামিয়ে মেহেরিনের দিকে চোখ পাকিয়ে বড় বড় করে তাকালো, যেন সে কিছু মেহেরিনকে ইশারা করছে। মেহেরিন নিজের ভুল বুঝতে পারে সাথে সাথে জিভে কামড় দিল। পরিস্থিতি সামাল দিতে একটা বোকা হাসি দিয়ে বলল, না মানে আসলে 2টা কোচিং তো, তাই আর কি গুলিয়ে ফেলছি, হি হি। মেহনুর তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকালো, হালকা হাসলো। সেই হাসিটা মোটেও সুখর না। সে বলল, আচ্ছা, আগের কোচিংটা তো ছেড়েই নতুনটায় ভর্তি হয়েছিলি, তবে আগেরটাই কি আবার ভর্তি হয়েছিস? মেহেরিন মুখ শুকিয়ে ছোট করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি আপু। আচ্ছা আপু, আমি আসছি, কাল পরীক্ষা, অনেক পড়তে হবে। বলেই সে দ্রুত কেটে পড়ার চেষ্টা করলো, কিন্তু মেহনুর আবারও গম্ভীর স্বরে ডাকলো, দাঁড়া। মেহেরিন আবারও পেছন ফিরে তাকালো, তার চোখে মুখে এবার ভয়ের চাপ। আবার কি হলো? মেহনুর হেসে জিজ্ঞেস করলো, তার নতুন কোচিংয়ে গত 3 মাস ধরে ইশরাক স্যার কেমন পড়ালেন শুনি। মেহেরিন এবার একটু আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করে সিঁড়ির প্রথম ধাপে পা দিয়ে বলল, উনি খুব ভালো পড়ান, অনেক কঠিন টপিকও খুব সহজ করে সলভ করে দেন। মেহেরিন রহস্যময়ী হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা এবার পড়তে বস, মন দিয়ে পড়। মেহেরিন সিঁড়ি দিয়ে প্রাণপণে দৌড়ে উপরে উঠছে। তার পিছু পিছু মিরান আর নীলুও ঝামেলার হাত থেকে ঝামেলা হতে পারে আজ করে নিঃশব্দে নিজেদের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু মেহনুর আর নিহান। মেহনুর ঘাড় ঘুরিয়ে নিহানের দিকে তাকালো, দেখলো নিহান এক হাতে জেসিকার গায়ে রেখে পাথরের মতো বসে আছে। তার চোখে মুখে চরম বিস্ময়। নিহান কিছু একটা বলতে গিয়েও হা করে মুখ খুলল। নিহান আশ্চর্য হয়ে একই ভঙ্গিতে বলল, নূর, ইশরাক স্যার তো। নিহানকে কথা শেষ করতে দিল না মেহনুর। সে নিজের ঠোঁটে তর্জনী রেখে হালকা একটা শব্দ করে বলল, হিস, নো মোর ওয়ার্ডস। বলে মেহনুর এক রহস্যময় হাসি ফুটিয়ে মেহেরিন যেদিকে গেছে সেদিকে তাকিয়ে রইল। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। চ্যানেলের ভিউ খুবই কমে গেছে, সাথে ভিডিওর ভিউসও কমে গেছে। তো আমি আশা করব সবাই অনেক বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সম্পূর্ণটা শোনার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।